আজকে আমি বিপিসিসি 103-এর যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের যে একেবারে শেষ অধ্যায় ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতাটা এখানে কভার করব। বা এই সৃজনশীলতার মধ্যে প্রথমত বলা হচ্ছে যে উদাহরণ দিয়ে বোঝাবো যে কিভাবে এই সৃজনশীলতাকে বোঝানো হয়েছে বিভিন্ন মনোবিজ্ঞানীদের মতামত, এবং তারা বিভিন্ন তাদের মতে এই সৃজনশীলতাটা বিভিন্ন দিক থেকে কিভাবে প্রকাশ করেছেন। তারপরে আছে তার নেচার বা কোন কোন ধরনের সৃজনশীলতার কথা এখানে উল্লেখ করা হয়েছে, এবং সে তার মধ্যে আছে কিছু স্টেজেস বা ধাপ, সৃজনশীলতার কিছু ধাপের উল্লেখ আছে, এবং তারপরে আছে যা হচ্ছে দ্য কোরিলেটস অফ ক্রিয়েটিভিটি, অর্থাৎ তার সঙ্গে কি কি অন্য যোগাযোগ রয়েছে, যেমন বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স বা পার্সোনালিটির সঙ্গে এই যে সৃজনশীলতার কি সম্পর্ক, তারও উল্লেখ আছে। এবং একেবারে শেষে আছে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ক্রিয়েটিভিটি, অর্থাৎ ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কিভাবে আমরা মাপবো বা মাপকাঠির যে কিছু অধ্যায়, সেই অংশটাও কিন্তু এই সৃজনশীলতা এই অধ্যায়ের মধ্যে আমরা পাবো। তাহলে প্রথমেই বলি সৃজনশীলতা কথাটার অর্থ কি, অর্থাৎ ক্রিয়েটিভিটি। দুটো উদাহরণ দিয়ে আমি বোঝাই। প্রথমে যে হয়তো একটি ছাত্রী স্কুলে তার বিদ্যালয়ে তাকে একটা পরীক্ষা, বায়োলজির পরীক্ষা করতে দেওয়া হয়েছে। সে তার নিজের মতো করে যদি পরীক্ষাটি সম্পূর্ণ করে, তাকে হয়তো তার যে শিক্ষক বা শিক্ষিকা ঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না। কেন পারবে না? কারণ তার পরীক্ষাটার একটা নির্দিষ্ট ধারা বা ধাপ আছে বা পদ্ধতি আছে, যেটা সেই পাঠ্য বা সিলেবাসের মধ্যে যতটুকু আছে তার মধ্যেই তাকে কিন্তু পরীক্ষাটা বর্ণনা করতে হবে বা দেখাতে হবে। এর বাইরে যদি সে নিজের ইচ্ছা মতো কিছু প্রয়োগ করে বা নিজের ইচ্ছা অনুযায়ী সে সেই পরীক্ষাটা সম্পূর্ণ করে, তাহলে কিন্তু শিক্ষক বা শিক্ষিকারা তারা কিন্তু ঠিক সেরকম ভাবে মূল্যায়ন করতে পারেন না। কেন পারেন না? কারণ প্রত্যেক সিলেবাসে বা কারিকুলামে নিজস্ব একটা পদ্ধতি বা ধারা রয়েছে, সেই ধারায় মেনেই কিন্তু তাকে ইভ্যালুয়েট করা হবে, অর্থাৎ তার মূল্যায়ন করা হবে। কিন্তু যদি আমরা দেখি যে সে নিজের মতো করে যদি সেই কাজটা সম্পূর্ণ করতে পারে, বা তখন কিন্তু মূল্যায়নের ধারা কিন্তু একেবারে অন্যরকমও হতে পারে। তাহলে এখানেই হচ্ছে সৃজনশীলতার একটা উদাহরণ আমি দিলাম, যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই সৃজনশীলতা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকভাবে সাহায্য করে থাকে। এবারে আসবো নেচার বা অ্যাসপেক্ট অফ ক্রিয়েটিভিটি, অর্থাৎ এই যে একটা যেটা বললাম, যে উদাহরণ দিয়ে বললাম যে ছাত্র বা ছাত্রী তাদের নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো রকম পাঠ্যপুস্তকের যে এক্সারসাইজ বা পরীক্ষা নিরীক্ষা দেখাতে পারে না, কারণ সেখানে একটা বাধ্যকতা আছে, এবং যিনি শিক্ষক বা শিক্ষিকা তার সেই সিলেবাস মেনটেন করে বা তার অনুযায়ী তাকে মূল্যায়ন করতে হয়। কিন্তু অনেক সময় দেখি যে যদি কোনো ছাত্রছাত্রীকে একটি মানুষের ছবি আঁকতে বলা হয়, সে যদি পুরো তার স্কেলিটাল বা তার পেশীয় সমস্ত জিনিসকে উল্লেখ করে সে ছবিটা আঁকে, তখন তাকে বলে দেওয়া হয় যে না, এই রকম ছবি কিন্তু আমরা চাইনি। অর্থাৎ তার বহিরাগত বা এক্সটার্নাল যে ফিচারগুলো, সেগুলোই কিন্তু আমরা চেয়েছি। ফলে সে যদি তার চাওয়ার অতিরিক্ত যদি সে প্রকাশ করে তার ছবির মাধ্যমে, তাহলে কিন্তু সেই জিনিসটাকে ঠিকভাবে নেওয়া হয় না। তো এটাই হচ্ছে একটা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার আরেকটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি। তাহলে এখানে দেখছি যে ক্রিয়েটিভিটি হচ্ছে আমাদের যে বিভিন্ন নানান ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটি অনেক রকম আধুনিক
জায়গাকে তুলে ধরেছে, যেখানে সে নিজের ইচ্ছা অনুযায়ী সে কিন্তু কাজটাকে আরো ভালোভাবে করতে পারে। এবার আসি, তাহলে কার্যকরভাবে যে কোনো পরিস্থিতিতে কোনো মোকাবিলা করতে গেলে কোনো মানুষ যদি তার নিজের সাফল্যতা অর্জন করবার জন্য তার নিজের কিছু বুদ্ধি বা নিজের কিছু জ্ঞান, পুরনো জ্ঞান আহরণ করেছে, সেটা যদি ব্যবহার করে সেই কাজটা সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে অনেকের থেকে আলাদা ভাবে যদি সে করতে পারে, তখন অবশ্যই বলা হবে যে তার এটা একটা সৃজনশীলতার প্রকাশ। তারপরে নেচার আর অ্যাসপেক্ট অফ এই যে ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছে বা সৃজনশীলতা, সেখানে বলা যায় যে এটা একটা প্রবলেম সলভিং বা যে কোনো রকম সমস্যা সমাধান করার একটা সূত্র হচ্ছে তার নিজের মতো করে, বা সে যদি তার নিজের ভাবনা চিন্তা বা স্মৃতিশক্তির পুরনো কিছু জ্ঞানকে সে আহরণ যেটা করেছে সেটা যদি সে লাঘব করে সেই সমস্যার সমাধান করতে পারে, তাহলে অবশ্যই সেটা একটা সৃজনশীলতার প্রকাশ। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে কনভেনশনাল ওয়ে, অর্থাৎ তার নিজস্ব কিছু প্রচলিত চিন্তা শক্তি ছাড়াও তার আরো কিছু চিন্তা শক্তির রয়েছে, যেটা তার পুরনো কিছু জ্ঞান থেকে সে আহরণ করেছে, এবং সেই চিন্তা শক্তিকে সে যদি সমানভাবে কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু সেটা একটা সৃজনশীলতার অবশ্যই প্রকাশ। তাহলে আমরা দেখলাম যে এই সৃজনশীলতার কি কি ভাবে বা কি কি পরিস্থিতি, যদি আমরা দুটো একটা সাদা কাগজে দুটো পেন্সিলের ডট আঁকি, এবার আমরা যদি এই ডট দুটোকে কিভাবে আমরা দেখাতে পারবো, যদি কোনো পেন বা পেন্সিলের সাহায্যে আমরা এই দুটো ডটকে এক করি, তাহলে দেখবো তাহলে সবচেয়ে যদি ইজি বা সহজ যে জিনিস হবে যে দুটো ডটকে আমরা সমানভাবে জুড়তে পারি। কিন্তু এই সমানভাবে না জুড়েও কিন্তু আমরা আরো অন্যভাবেও এই দুটো ডটকে জুড়তে পারি, তাহলে সেগুলো কিন্তু কখনোই একেবারে ভুল সেটা কিন্তু আমরা বলতে পারি না। তাহলে যদি কোনো রকম কিছু না বলা থাকে যে এটা সোজাভাবেই দুটো ডটকে জয়েন করতে হবে বা জুড়তে হবে, তাহলে কিন্তু সেগুলোকেও কিন্তু করা সম্ভব। এটাও একটা সৃজনশীলতার একটা উদাহরণ। এরপর আসবো যে তাহলে এক হচ্ছে আমরা প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান করার ক্ষেত্রে কাজে লাগে। দ্বিতীয়ত হচ্ছে প্রচলিত কিছু চিন্তা শক্তি ছাড়াও যদি আমরা সেই বিভিন্ন যে জ্ঞান বা ধারণা সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি, সেটাও একটা সৃজনশীলতার প্রকাশ। এবং পরবর্তীকালে আমরা দেখব যে এই ক্রিয়েটিভিটি অনেকভাবে অনেক মানুষ কিন্তু বিভিন্ন তত্ত্বের সাহায্যে আমাদের এর কি মানে সেটা বারবার বলবার চেষ্টা করেছেন, এবং এতে বলা রয়েছে যে ক্রিয়েটিভিটি কিন্তু আসলে তার প্রথম পয়েন্ট হচ্ছে যে এটা কিন্তু তার নিজস্ব একটা একটা স্বাধীন একটা চিন্তা শক্তি, অর্থাৎ সে কিভাবে কাজে অগ্রসর করবে সেটা কিন্তু একেবারে অন্য মানুষের থেকে একেবারে আলাদা। এবং দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে তার একটা মানসিক বা একটা আবেগের জায়গা, যেখানে রয়েছে তার পুরনো স্মৃতিশক্তি বা পারসেপশন কিছু বা উপলব্ধি করবার বা প্রেরণা বা শিক্ষা বা চিন্তা বা এই সমস্ত কিছু বা যোগাযোগ, এই সমস্ত কিছুকে যদি আমরা একসাথে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সেটা অবশ্যই টার্মস এর মাধ্যমে, তাহলে এক আমরা বললাম প্রথমত হচ্ছে যে তার যে নিজস্ব চিন্তাধারা বা স্বাধীন চিন্তাধারা, দ্বিতীয়ত বললাম যে তার মানসিক বা আবেগের জায়গা থেকে তার পারসেপশন, তার মোটিভেশন, ইচ্ছা, তার শিক্ষা, তার চিন্তা শক্তি, তার কমিউনিকেশন বা যোগাযোগের যে ইচ্ছা ইত্যাদি। এবং একেবারে ৩ নম্বরে বলি যে এটা কিন্তু হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা সবকিছুর যে একটা উদ্ভাবন, তথ্য, কবিতা সব মিলিয়ে যদি আমরা এটাকে প্রকাশ করি, তাহলে সেটাকেও কিন্তু আমরা সৃজনশীলতার একটা প্রকাশ অবশ্যই বলতে পারি।
তাহলে এই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা সম্বন্ধে আমরা তাহলে জানলাম কিভাবে এটা হচ্ছে একটা মানুষের যোগ্যতা এবং নিজস্ব যোগ্যতা, যার দ্বারা সে তার নিজের যে চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে এবং সেটা একেবারে ইউনিকনেস, অর্থাৎ অন্য লোকের থেকে আলাদা, অর্থাৎ তার একটা নিজস্ব অরিজিনালিটি আছে, বা সে মৌলিকতা প্রকাশ করছে, অথবা তার একটা নিজস্ব কিছু জ্ঞানের জায়গা রয়েছে যেটা সে কাজে লাগাতে পারছে। এরপর নেভেল আর সাইমনের কথা বলি। নেভেল, শ এবং সাইমন তারা 1963 সালে তারা বলেছেন যে বিভিন্ন এই যে ক্রিয়েটিভিটির যে নানান রকম যে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে এই সৃজনশীলতাকে কিভাবে বোঝানো যাচ্ছে, সেটা তারা বলেছেন কতগুলো পয়েন্টের মাধ্যমে। কি কি? এক হচ্ছে, প্রথম বলেছেন যে এটা হচ্ছে একটা নোভেলটি বা ইউজফুলনেস। এই নোভেলটি বা ইউজফুলনেস একটা অভিনবত্ব। সে যেহেতু তার নিজের কাজ জ্ঞান বা তার নিজের স্মৃতিশক্তি বা নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাচ্ছে, তাই জন্যে সেটা নিজের একটা অবশ্যই অভিনবত্ব কাজ, এবং সেটা অন্য কাজের থেকে আলাদা বা অন্যদের কাজের থেকে আলাদা। দ্বিতীয়ত হচ্ছে সেটা কিন্তু একটা একটা ডিম্যান্ড করে, অর্থাৎ কিসের ডিম্যান্ড করছে? তার একটা রিজেক্ট আইডিয়াস, অর্থাৎ পুরনো কিছু আইডিয়া বা পুরনো কিছু চিন্তা শক্তিকে সে না, বা সেটা সঠিক নয়, বা সেটা ছাড়াও এই প্রবলেম সলভিং করা যেতে পারে, সেটা সে প্রকাশ করছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি রিজেকশন বা বাতিল করারও একটা চেষ্টা আমরা দেখতে পারি, যেখানে আমরা দেখব অবশ্যই এটা সৃজনশীলতার একটা বা ক্রিয়েটিভিটির একটা খুব বড় নেচার। তারপরে আসছে যে তার একটা নিজস্ব ইন্টেন্স মোটিভেশন, অর্থাৎ তার নিজস্ব একটা ভিতরের যে প্রবল একটা তাড়না। কিসের তাড়না? তার যে প্রেরণা বা অধ্যাবসায়ের সে একটা সুযোগ পাচ্ছে এই কাজের মাধ্যমে, এবং এটাও কিন্তু একটা সৃজনশীলতার একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে। তাহলে আমরা মোটিভেশন দেখছি, পারসিস্টেন্স দেখছি, তারপরে দেখছি একটা রিজেক্ট আইডিয়া, যেটা বললাম বাতিল করার যে একটা প্রবণতা দেখছি। তারপর বলতে পারি যে তার কিছু অরিজিনাল জিনিস থেকে সে কিছু ক্লারিফিকেশন প্রকাশ করছে, অর্থাৎ সেটা সে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে পুরনো কিছু জিনিসের বদলে সেটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটাই ছিল নিউয়েল, শ আর সাইমন। তারা 1963 সালে তারা কিন্তু এই চারটে দিকের কথা উল্লেখ করেছেন, যেটা সৃজনশীলতার কিছু নেচার হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছি ম্যাক কাইমন। তিনি 1963 সালে তিনি বলেছেন একটা, তার যে কোটেড একটা কথা বলি বা উল্লেখ করি, যেখানে হচ্ছে ট্রু ক্রিয়েটিভনেস fulfills at least 3 conditions. It involves a response or an idea that is novel or at the very least statistical infrequent, but novelty or originality of thought and action, while a necessary aspect of creativity, is not sufficient. It must to some extent be adaptive to or of reality. It must serve to solve a problem, fit a situation, or accomplish some recognizable goal. And thirdly, true creativeness involves a sustaining of the original insight and evaluation and elaboration of it, a developing of it to the full. অর্থাৎ এই পুরো যদি কথাগুলোর যে বাংলা করা যায়, তাহলে বলতে পারি যে কি কি জিনিসের কাজে লাগে বা সৃজনশীলতার প্রকাশের জন্য কি কিসের প্রয়োজন। অবশ্যই একটা কোনো রকম প্রবলেম সলভিং এর জন্যই আমরা কিন্তু এই সৃজনশীলতার প্রকাশ ঘটাই, এবং সেটা একটা নির্দিষ্ট
সিচুয়েশনের জন্য, এবং তার একটা অবশ্যই একটা একটা গোল, বা আমরা প্রত্যেকটা কাজই কিন্তু একটা গোল বা তার নির্দিষ্ট কিছুর জন্যে আমরা সেই কাজটা করছি, এবং সেজন্যই কিন্তু আমাদের ভিতরের যে করার ইচ্ছা এবং হঠাৎ করে যে প্রবলেম সলভিং এর যে ইনসাইট, ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, আমাদের নিজস্ব যে অন্তর্দৃষ্টিকে আমরা অনেক সময় কোনো রকম প্রবলেমকে সমাধান করতে গিয়ে সেখানে আমরা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে সেই কাজটা সম্পূর্ণ করি, এবং একটা বজায় রাখার চেষ্টা করি যে সেই যে অন্তর্দৃষ্টি কিভাবে আমরা ওই গোলে পৌঁছবার জন্য আমরা কিভাবে কাজটা সম্পূর্ণ করব। এরপর অনেক রকম রিসার্চ হয়েছে এই সৃজনশীলতার উপরে, যেমন রুনকো অ্যান্ড জ্যাগের, তারা 2012-এ তারা বলেছেন যে এই ক্রিয়েটিভিটির জন্য বা সৃজনশীলতার জন্য কতগুলো খুব গুরুত্বপূর্ণ প্রকাশ তারা বলেছেন বা উল্লেখ করেছেন। এক হচ্ছে যে অরিজিনালিটি বা নিজস্বতা, এবং দ্বিতীয়ত হচ্ছে এফেক্টিভনেস, অর্থাৎ যে তার কিভাবে সে কাজটা সম্পূর্ণ করছে, এবং সেটা কিন্তু এই দুটো জিনিস কিন্তু এই রিসার্চের মধ্যে তারা উল্লেখ করেছেন। এরপর বর্ডেন বা সাইমন্টন তারাও 2012-তে তারা বলেছেন যে বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ যে ক্রাইটেরিয়া রয়েছে ক্রিয়েটিভিটির বা সৃজনশীলতা, তার প্রকাশ তারা বলেছেন, এবং সেখানে কি কি বলেছেন যে কিছু আশ্চর্যকর বা সারপ্রাইজিং কিছু জায়গা বা হঠাৎ করে পাওয়া পুরনো কিছু স্মৃতির থেকে সেই যে আনন্দ, কোনো রকম প্রবলেম বা সলিউশন করার যে ভিতরের যে আনন্দ, অর্থাৎ ইউরেকা, যেরকম আমরা ইউরেকার কথা বা শুনেছি যে এক্সপেরিমেন্টে, যে সেই হচ্ছে যে ক্রিয়েটিভিটির যে একটা হঠাৎ করে আনন্দ বা একটা অস্পষ্ট যে ভিতরের যে অন্তর্দৃষ্টি দিয়ে সেই অতিক্রম করা এবং নিজের গোলে পৌঁছানো, সেটা একটা অদ্ভুত জায়গা, সেটা কিন্তু এই সৃজনশীলতারই একটা প্রকাশ। তারপরে আসবো যে অ্যাসপেক্টস অফ ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার কি কি ধাপ রয়েছে। এই ধাপের মধ্যে প্রথম প্রকাশ যেটা বলি, যে বিভিন্ন যদি একটা সাদা কাগজে অনেক রকম পেন্সিল বা পেন দিয়ে কিছু ডট দেওয়া থাকে, এবং বলা থাকে যে এই ডটগুলোকে একত্রে করতে হবে, তাহলে বিভিন্ন মানুষ কিন্তু সেই ডটগুলোকে একরকম বিভিন্ন ভাবে করতে পারে, এবং অনেক মানুষই কিন্তু বা বেশিরভাগ মানুষই কিন্তু সেটা একই রকম ভাবে করবার চেষ্টা করবে, কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা কিন্তু সেই ডটগুলোকে, যেহেতু আর কোনো রকম ইনস্ট্রাকশন তাদের দেওয়া হয়নি, তারা ইচ্ছা মতো কিন্তু সেই ডটগুলোকে জোর করতে তারা করতে পারেন। এবার বলি গিলফোর্ড, তিনি 1950 সালে তিনি বলেছেন যে এই যে ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং যে কনভার্জেন্ট থিঙ্কিং, এই দুটো কিন্তু এই সৃজনশীলতার খুব বড় একটা প্রকাশ। এবার ডাইভার্জেন্ট বা কনভার্জেন্ট থিঙ্কিং সম্বন্ধে আমি একটু বলি। প্রথমত বলি যে কনভার্জেন্ট অর্থাৎ অভিসারী যে চিন্তা, এবং ডাইভার্জেন্ট অর্থাৎ সেখান থেকে যে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা চিন্তার প্রকাশ বা উন্মুক্ত হচ্ছে, যেটা সেটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। অর্থাৎ এই দুটোর যে চিন্তা, যে ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং দুটোই কিন্তু গিলফোর্ডের এই তত্ত্বের মধ্যে প্রকাশ আছে, এবং এই ডাইভার্জেন্ট থিঙ্কিং কিভাবে কাজে লাগানো যায়, যেমন একটা উদাহরণস্বরূপ বলি, একটা ইট যে বাড়ি গাঁথার জন্য প্রয়োজন, সেই ইটকে কিন্তু বিভিন্ন ভাবেও আমরা ব্যবহার করতে পারি, সেই ইটকে বসার মতো করে তার উপর বসাও যেতে পারে, অর্থাৎ সেই ইটের যে বিভিন্ন রকম যে উদাহরণ বা তার ব্যবহারিক দিক থেকে আমরা বিভিন্ন ভাবে সেটাকে কাজে লাগাতে পারি, এটা হচ্ছে একটা ডাইভার্জেন্ট থিঙ্কিং এর একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে।
তাহলে আমরা দেখলাম যে গিলফার্ড কিভাবে এই অ্যাসপেক্টের কথা বলেছেন, যেখানে উনি বলেছেন যে ডাইভার্জেন্ট আর কনভার্জেন্ট থিঙ্কিং এর সাহায্যে কিন্তু এই সৃজনশীলতার প্রকাশটা আমরা দেখতে পাই। এরপর আমরা আসব যে এই ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেটা একটা কি অ্যাসপেক্ট বলা হয় সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, তার কিছু রকম আমরা কি অ্যাসপেক্ট যেটাকে বলা হয়, অর্থাৎ তার নির্দিষ্ট কিছু প্রসেস আমাদের উল্লেখ করা রয়েছে। সেই প্রসেসগুলো কি কি? প্রথমত বলবো হচ্ছে ফ্লুয়েন্সি, 1 নম্বর ফ্লুয়েন্সি অর্থাৎ তার সাবলীলতা, দ্বিতীয়ত হচ্ছে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ সেটা কিরম ভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ তার নমনীয়তা, সেটাকে নিজের ইচ্ছা মতো তার সেটাকে চেঞ্জ করা যেতে পারে বা পাল্টানো যেতে পারে। তারপর আসছে অরিজিনালিটি অর্থাৎ মৌলিকতা, এবং সর্বশেষে আছে ইলাবোরেশন। ইলাবোরেশন হচ্ছে বিস্তারিতভাবে সেটাকে প্রকাশ করা বা বলা। এবার ফ্লুয়েন্সি মানে হচ্ছে তার যে সাবলীলতা, সে নিজের ইচ্ছে মতো করে সে কিভাবে সেই কাজটা সম্পন্ন করতে পারে। যেমন যদি আমরা পি কথাটা ব্যবহার করি, ইংরেজি শব্দ ছোট হাতের পি, এবং সেই পি দিয়ে কত রকম শব্দ আমরা বার করতে পারবো, এবং সেটা আমাদের কথা বলার ক্ষেত্রে কিভাবে ফ্লুয়েন্সি আনছে, অথবা তা আমাদের চিন্তা শক্তি বা আইডিয়েশনাল যে ফ্লুয়েন্সিটা রয়েছে, সাবলীলতা, সেটারও কাজে লাগানো হচ্ছে। এবং আরেকটা ফ্লুয়েন্সি আছে, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশন ফ্লুয়েন্সি, অর্থাৎ একের সাথে আরেকের যে যোগসূত্র বা মিল, সেটাকে উল্লেখ করানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফ্লুয়েন্সি বা সাবলীলতার একটা উদাহরণ। এরপর আসছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা, এবং এই নমনীয়তা কিভাবে এই সৃজনশীলতার কাজে ব্যবহার হয়, যেমন হচ্ছে কিছু চিন্তা বা কিছু নির্দিষ্ট আইডিয়া যেটা অন্যের থেকে আলাদা। এবং যেমন একটা উদাহরণ দিতে পারি যে খবরের কাগজ, খবরের কাগজকে আমরা কি কি কাজে লাগাতে পারি, তাহলে অনেক রকম কাজের কথা আমরা উল্লেখ করতে পারবো। প্রথমত আমরা যদি চড়ুই ভাতিতে যাই, তখন এই খবরের কাগজ ব্যবহার করে আমরা তার উপর বসি, এবং কোনো জিনিস মুড়তে গেলে খবরের কাগজের প্রয়োজন। তাছাড়া অবশ্যই খবরের কাগজ আমাদের অনেক জায়গা বা অনেক মানুষের খবর প্রচার করার জন্য কাজে লাগছে। তো এই যে বিভিন্ন ধরনের ভাবে আমরা এই খবরের কাগজকে কাজে লাগাতে পারি, এটা কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তার একটা প্রকাশ বা উদাহরণস্বরূপ বলতে পারি। এরপর আসছে অরিজিনালিটি। এবার অরিজিনালিটি শব্দটার মানে আমরা জানি, যেটা হচ্ছে মৌলিকতা। এবার প্রত্যেক জিনিসের কিছু ইউনিকনেস বা নোভেলটি বা তার নিজস্ব মৌলিকতা রয়েছে, এবং সেটাকে বজায় রাখার কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকভাবেই চেষ্টা করি। অর্থাৎ একের থেকে কিন্তু আরেকটা জিনিস কিন্তু তার দেখার দিক থেকে আলাদা হতে পারে, ব্যবহারিক দিক থেকে আলাদা হতে পারে, ইত্যাদি। তাহলে আমরা অরিজিনালিটি দেখলাম। এরপর আসছে ইলাবোরেশন। ইলাবোরেশন কথাটার অর্থ হচ্ছে বিস্তারিত। তাহলে আমাদের এই যে যোগ্যতাটা থাকা দরকার, যেটার মাধ্যমে আমরা কাজটাকে সম্পূর্ণ করছি একটা হাইপোথেটিক্যাল ইভেন্ট দিয়ে, এবং সেটা কিভাবে কাজে লাগাচ্ছি, তাহলে আমরা চারটে জায়গা এখানে উল্লেখ দেখলাম। এক হচ্ছে সাবলীলতা, নমনীয়তা, আর এক হচ্ছে যে মৌলিকতা, এবং ইলাবোরেশন অর্থাৎ বিস্তারিত। এরপর আসবো যে স্টেজেস অফ ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, কি কি ধরনের স্টেজের কথা এখানে বলা হয়েছে বা উল্লেখ করা রয়েছে। এটা 1926 সালে গ্রাহাম ওয়ালস কিন্তু এই যে ফ্ল্যাশ অফ লাইটনিং এর কথা এখানে উল্লেখ করেছেন, যেখানে ক্রিয়েটিভিটির কিছু চারটে ধাপের কথা তিনি বলেছেন। সেই চারটে ধাপ কি কি? এক হচ্ছে যে প্রিপারেশন, অর্থাৎ কোনো কাজ শুরু করার আগে আমরা প্রস্তুতি নিই, এবং সেই প্রস্তুতি কিভাবে নিই, অর্থাৎ আইনস্টাইনের কথায় বলা যেতে পারে যে দ্য ফর্মুলেশন অফ আ প্রবলেম ইজ অফেন মোর এসেনশিয়াল দ্যান ইটস সলিউশন। অর্থাৎ আমরা এই যখন কোনো কাজ করবার আগে যখন তার প্রিপারেশন স্বরূপ
বা প্রস্তুতি স্বরূপ আমরা কি কি করি এবং সেটাতেই কিন্তু কাজটা সম্পন্ন করার আসল মূল তথ্য লুকিয়ে থাকে। তাহলে এটা হচ্ছে একটা প্রথম ধাপ, যেটাকে আমরা প্রস্তুতি বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে ইনকিউবেশন, অর্থাৎ এটা একটা নিজস্ব একটা আলাদা জায়গা আছে, অর্থাৎ একটা সময়, একটা নির্দিষ্ট সময় যেখানে সেই ইনকিউবেশন বা তার একটা নিজস্ব জায়গা, তার একটা ওভার্ট অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ তার প্রকাশ্য কার্যকলাপ সে কিছুটা দিক থেকে সে বন্ধ করে রাখছে, এবং তাতে কি হচ্ছে, তার প্রস্তুতি স্বরূপ সে কাজটা নিজের মতো করে চিন্তা শক্তি দিয়ে সেটা সাফল্য অর্জন করবার জন্য অগ্রসর হচ্ছে। এবং এরপরে আছে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা। এবং এই অনুপ্রেরণা কোনো কাজ করতে গেলে বা কোনো তার মূল টা শেষ করবার জন্য, অর্থাৎ সেই কাজটা সম্পূর্ণ করার জন্য তার ভিতরের যে ইন্সপিরেশন বা পজিটিভ যে অনুপ্রেরণা, সেটা কিন্তু খুব দরকার। এবং সেটা কিভাবে সম্ভব, সেটা যেন একটা ইলুমিনেশন বা ইন্সপিরেশনের মাধ্যমে। ইলুমিনেশন কথাটা যদি আমরা বাংলা করি তাহলে বলবো যে একটা আলোক সজ্জার মতো হট করে কোনো চিন্তা যেন আমাদের মনে এসে বাধা অতিক্রম করে এসে দাঁড়ায়, অর্থাৎ ইউরেকার মতো একটা এমন চিন্তা শক্তি আমাদের কিন্তু হট করে সেই কাজটা করার বা সাফল্য করার পিছনে অবশ্য একটা বিশাল বড় দিক থাকে। এবং একেবারে শেষে হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশন মানে হচ্ছে যাচাইকরণ। এবার কিভাবে কাজটা আর কিভাবে কাজটা অগ্রসর হব সেই অনুযায়ী আমরা কিন্তু সেই কাজটাকে ইন্সপিরেশনের পর সেই অবশ্যই সেই কাজটা সম্পূর্ণ বা শেষ করার পিছনে আমাদের যা যা পুরনো স্মৃতি বা জ্ঞান রয়েছে সেগুলোকে এক এক করে কাজে লাগাতে পারি। এবং এই ইনফরমেশন এর আগে যে ধাপ রয়েছে, ইন্সপিরেশন বা ইনকিউবেশন বা প্রিপারেশন, অর্থাৎ প্রস্তুতি বা তার নিজস্ব একটা ইনকিউবেশন বা সময় দিয়ে সেই কাজটাকে প্রিপারেশনের কাজে লাগানো, এবং 3 নম্বর হচ্ছে ইন্সপিরেশন, যেটা হচ্ছে একেবারে এবং সেটা অবশ্যই পজিটিভ হিসেবে যদি আমরা দেখি। এবং একেবারে শেষ হচ্ছে যে তার ভেরিফিকেশন, অর্থাৎ সে যাচাই করছে যে সে কাজটা তার কতটা বাকি বা সে সঠিক পথে চলছে কিনা। তাহলে এটা কিন্তু একটা চক্রাকার বা সাইক্লিক একটা জিনিসের মতো প্রসেসের মধ্যে চলছে, এবং একের পর এক কিন্তু আমাদের সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা সেই প্রবলেম সলভিং এরিয়াতে বা গোলে নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছচ্ছি। এরপর আসবো বিভিন্ন অ্যাপ্রোচেস অফ ক্রিয়েটিভিটি বা পন্থা। সৃজনশীলতার কিছু পন্থার কথা উল্লেখ করা আছে, সেখানে প্রথমেই বলবো যে সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচ। এই সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচ, যেটা আমরা জানি যে ফ্রয়েড তিনি তার সাবলিমেশনের কথা বলেছেন, সেটা একটা ডিফেন্স মেকানিজমের কথা তিনি উল্লেখ করেছেন, এবং এই সাবলিমেশন দিয়ে তিনি ব্যবহার করেছেন যে কিভাবে আমরা এই সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিকে কোনো কাজ সম্পন্ন করবার জন্য আমরা ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত বলবো সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচের পরে আসছে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ। এই বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে যে প্রতিরক্ষা ব্যবস্থা যে একটা দিক, অর্থাৎ এই বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ কিন্তু বলছে তার নিজস্ব একটা আলাদা বা নোবেল কিছু কানেকশন রয়েছে বা যোগাযোগ করার জায়গা রয়েছে, যেখানে তার ইনসাইটফুল লার্নিং কে সে কাজে লাগাচ্ছে, অর্থাৎ তার অন্তর্দৃষ্টি পূর্ণ যে শিক্ষা সেটাকে সে কাজে লাগাচ্ছে, সেটা দিয়েই হচ্ছে তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার প্রকাশ। তারপর 3 নম্বর হচ্ছে দ্য কগনিটিভ অ্যাপ্রোচ। এবার কগনিটিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে তার জ্ঞান ভিত্তিক যে দিকটা, সেদিক থেকে আমরা যদি উল্লেখ করি বা সৃজনশীলতাকে বোঝাই, তাহলে দেখব প্রথম বলতে হয় যে অ্যাটেনশন বা মেমরি বা তার নিজস্ব যে
ফ্লেক্সিবল, অর্থাৎ সে কতটা আমি সেটাকে ব্যবহারিকভাবে তার পরিবর্তন করতে পারবো। তাহলে এগুলো কিন্তু এই কগনিটিভ অ্যাপ্রোচের মূল দিক, যেটা কিন্তু সৃজনশীলতাকে অনেকভাবে বুঝিয়েছে। এরপর আমরা একটু আগে দেখলাম যে গিলফার্ড 1950 সালে কিন্তু তিনি বলেছেন যে এই সৃজনশীলতা কিভাবে কাজে আমাদের লাগতে পারে, এবং সেটা কিভাবে আমরা দেখলাম। এক হচ্ছে ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনালিটি অ্যান্ড ইলাবোরেশন। এবং তারপরে আসছে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে এমন আরেকটি তত্ত্ব, খুব গুরুত্বপূর্ণ যে তত্ত্ব আমরা দেখতে পাই, যেখানে রজারের উল্লেখ আছে, যেখানে মাসলোর ক্রিয়েটিভিটির উল্লেখ আছে। সেখানে রজার 1961 সালে তিনি বলেছেন যে the actualizing tendency is the primary motivation for creativity as the organism forms new relationship to the environment in its endeavor most fully to be itself। অর্থাৎ এই হিউম্যানিস্টিকের যে মূল তথ্য, যেটা মাসলো বা রজার তারা বলেছেন, যেখানে তারা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে একেবারে ক্রিয়েটিভিটির সঙ্গে যেটা খুব ভালোভাবে উল্লেখ রয়েছে, সেই এক সেলফ অ্যাকচুয়ালাইজেশনকে বোঝাতে গিয়ে কিন্তু সৃজনশীলতার কথা বলেছেন। এখানে তিনি বলেছেন তিনটে ভাগে তিনি বা তিনটে ধরনের এই সৃজনশীলতাকে প্রকাশ করেছেন। কি কি? এক হচ্ছে তার এক্সটেনশনালিটি, অর্থাৎ সে বাইরে বহিরাগত যে যদি কোনো রকম এক্সপেরিমেন্ট করে বা কোনো রকম প্রবলেম সিচুয়েশনে সে পড়ে, অর্থাৎ সে কিভাবে সেটা অতিক্রম করবে, এবং এটাই হচ্ছে এক্সটেনশিয়ালিটি। তারপর আসছে তার ইন্টারনাল কিছু লোকাস অফ ইভ্যালুয়েশন, তার নিজস্ব কিছু একটা ধারা রয়েছে, বা নিজস্ব কিছু ভিতরের যে ইভ্যালুয়েট করার যে কিছু পারফরমেন্সের কিছু ধারা বা জাজমেন্ট হতে পারে, বা রিজনিং হতে পারে, সেটা দিয়েও কিন্তু, বা ক্রিটিসিজম হতে পারে, তা দিয়েও কিন্তু সেটা সম্ভব হয়। এবং তার পরবর্তী হচ্ছে যে দ্য এবিলিটি টু প্লে, অর্থাৎ তার একটা কোনো খেলনা যদি একটা শিশুকে দেওয়া হয়, সে তাকে জানতে হবে সেই খেলনাটা দিয়ে সে কিভাবে খেলবে, তাহলে তার পদ্ধতি বা সেই খেলনাটা কিভাবে তার কার্যস্বরূপ বা ফাংশনালিটি, সেটাও কিন্তু সমানভাবে সেই শিশুটাকে শিখে নিতে হবে, যাতে সে সেই খেলনাটা দিয়ে পরবর্তীকালে খেলতে পারে। তাহলে আমরা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে দেখলাম কিভাবে মাসলো এবং রজার সেই সেলফ অ্যাকচুয়ালাইজেশন দিয়ে আমাদেরকে এই সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিকে বুঝিয়েছেন। তারপর আসছে যে ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচেস। এই ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচে যে ক্যাপিটাল পির কথা বলা হয়েছে, বিভিন্ন ভাবে আমরা এই পি কে ব্যবহার করতে পারি। যেমন একটা পার্সন, প্রথমত ফার্স্ট পি হচ্ছে পার্সন, অর্থাৎ ব্যক্তি। তারপর হচ্ছে প্রসেস, প্রসেস মানে হচ্ছে নিজের পদ্ধতি বা মেথড। তারপর আসছে দ্য প্রোডাক্ট, অর্থাৎ কি জিনিস দিয়ে সেই কাজটা করা হচ্ছে, এবং দ্য অবশেষে হচ্ছে প্রেস। তাহলে আমরা দেখলাম যে এই ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচে যে প্লাকার, বেগাটো, ড 2004-এ তারা কিভাবে এই পি, ক্যাপিটাল পি দিয়ে বিভিন্নভাবে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকে বুঝিয়েছেন তাদের মতন। এবং সেখানে তাদের ডেফিনেশনে চারটে অ্যাসপেক্টকে তারা তুলে ধরেছেন। এক হচ্ছে পার্সন, প্রসেস, প্রোডাক্ট আর প্রেস। প্রেস কথাটার শব্দ হচ্ছে এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক যে জায়গায় আমরা অবস্থিত রয়েছি, সেই জায়গাটার কথা এখানে প্রেস শব্দে বলা হয়েছে। তাহলে এই পার্সন অ্যাপ্রোচ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সেই মানুষের নিজস্ব যে পার্সোনালিটি ট্রেট, সেটাকে প্রকাশ করা হয়েছে। তার নিজস্ব যে ব্যক্তিমূলক যে আচরণ, সেটা কিন্তু অন্য ব্যক্তির থেকে অবশ্যই আলাদা, এবং কোন সিচুয়েশনে কোন জায়গায় সে কিভাবে ব্যবহার করবে, সেটাও কিন্তু আরেক মানুষের থেকে সে আলাদা। তাহলে এটাই হচ্ছে তার ব্যক্তিমূলক যে কার্যকলাপ, সেটাও কিন্তু সৃজনশীলতার
খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ দিয়ে বোঝানো হয়েছে। তারপর আসছে প্রক্রিয়া। সেই প্রক্রিয়া হচ্ছে দ্য প্রসেস, কিভাবে বা কি পদ্ধতিতে আমরা কাজটা করব, অর্থাৎ দ্য মেকানিজমস। তারপর আসছে দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্ট সম্বন্ধে বলবো যে পণ্য, কি ধরনের পণ্য ব্যবহার করছি আমরা কাজটাকে সম্পূর্ণ করবার জন্য, এবং সেই পণ্যকে কিভাবে আমরা কাজটা অগ্রসর করার ক্ষেত্রে লাগবে, সেটা রুনকো ইন 2004-এ কিন্তু আমাদের তার রিসার্চের মাধ্যমে দেখিয়েছেন, যেখানে বলেছেন যে ফ্রিডম, অটোনমি, গুড রোল মডেল হচ্ছে আসলে সৃজনশীলতার কিছু ধাপ। এরপর আসবো দ্য ইনভেস্টমেন্ট বা কনফ্লুয়েন্স থিওরি। এবার ইনভেস্টমেন্ট কথাটা হচ্ছে যে বিনিয়োগ ও সঙ্গম, এটা যদি বাংলা করি তাহলে এই তথ্যে বা এই থিওরিতে দেখব যে স্টার্নবার্গ 2006-এ তিনি কিভাবে সৃজনশীলতাকে বলেছেন, এবং তিনি কিভাবে 6টা দিককে উল্লেখ করেছেন যে বুদ্ধিমত্তার সঙ্গে সেটা কিভাবে জড়িত। যে প্রথমত তার জ্ঞান, তার চিন্তা, তার স্কিল, নিজস্ব তার পার্সোনালিটি ট্রেট, তার নিজস্ব ইচ্ছা বা মোটিভেশন, এবং অবশ্যই তার পারিপার্শ্বিক জগৎ। এই সব কিছুকে তিনি উল্লেখ করেছেন সৃজনশীলতার দিয়ে, এবং এই ইন্টেলেকচুয়াল স্কিলে কি কি রয়েছে, সে কিভাবে তার বুদ্ধি ব্যবহার করবে, এবং সিনথেটিক স্কিল কিভাবে ব্যবহার করবে, এবং আলাদাভাবে কিভাবে সে কাজে লাগাবে, বা প্র্যাকটিক্যাল বা কনটেক্সচুয়াল স্কিলও সে কিভাবে কাজে লাগাবে, তারও উল্লেখ রয়েছে। এরপর বলবো যে 3টে স্কিলের কথা আমরা যেরকম দেখলাম, কিন্তু ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার একটা দিক হচ্ছে যেটা দেখলাম হচ্ছে নলেজ বা জ্ঞান। তাহলে নিজস্ব যে জ্ঞান আহরণ করেছি সেটা কিন্তু কাজে লাগাবার যে একটা মূল জায়গা হচ্ছে সৃজনশীলতা। দ্বিতীয়ত হচ্ছে থিঙ্কিং বা চিন্তা শক্তি। নিজস্ব যে চিন্তাধারা সেটা কিন্তু অপর মানুষের থেকে একেবারে ভিন্ন, এবং সেইটিকে কাজে লাগাবার জায়গা হচ্ছে সৃজনশীলতা। তারপর আসছে দ্য পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্ব। তাহলে চিন্তা শৈলী, জ্ঞান, তৃতীয়ত হচ্ছে প্রেরণা অর্থাৎ মোটিভেশন, এবং পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব। নিজস্ব ব্যক্তিত্ব অর্থাৎ কতটা টলারেন্স ক্ষমতা, বা কোনটা ঠিক বা কোনটা ভুল তার যে বোঝার যে ক্ষমতা, বা রিস্ক টেকিং, কতটা আমি রিস্ক নিতে পারবো, সেটা নিজস্ব ট্রেটের মধ্যেই আমার সেটা অবস্থিত, এবং সেটার দ্বারা আমি সৃজনশীলতার একটা উদাহরণস্বরূপ বলতে পারি। তারপর আসছে এনভায়রনমেন্ট, অর্থাৎ কোন জায়গায় মানে পরিবেশ, সেই কোন পরিবেশে আমি কাজটাকে সম্পূর্ণ করছি। এরপর আসবো কোরিলেটস অফ ক্রিয়েটিভিটি। কোরিলেটস অর্থাৎ তার নিজস্ব যে সৃজনশীলতার পারস্পরিক যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা এই কোরিলেশন দিয়ে এই ইউনিটের বা এই অধ্যায়ের একেবারে শেষের দিকে উল্লেখ আছে। এখানে নরম্যানের একটা কোট বলি যে ক্রিয়েটিভিটি রিপ্রেজেন্টস আ মিরাকুলাস coming together of the uninhibited energy of the child with its apparent opposite and enemy, the sense of order imposed on the disciplined adult intelligence. তাহলে এটা নরম্যান পড্রোরেট তার এটা উল্লেখ, এবং এখানে বলা হয়েছে যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা এবং ইন্টেলেকচুয়াল বা জ্ঞান, এটা কিভাবে একসাথে, তাহলে এটা কি আলাদা না এক? এর উত্তর স্বরূপ আমরা দেখতে পারি যে বিভিন্ন, যেমন মোটিভেশন, যেমন হচ্ছে ইমাজিনেশন বা চিন্তা, বা মেটাকগনিশন, অথবা যে নিজস্ব যে সোশ্যাল ইনফ্লুয়েন্স বা আমাদের পারিপার্শ্বিক যে মানুষ জনের সঙ্গে আমরা রোজ কথা বলছি, উঠছি, বসছি, তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা কাজে লাগাচ্ছি এই সৃজনশীলতার ক্ষেত্রে। তাহলে প্রথম
যেটা আমি বললাম সেটা হচ্ছে ইন্টেলিজেন্স, অর্থাৎ ক্রিয়েটিভিটির সঙ্গে যদি বুদ্ধিমত্তার যে রিলেশন যদি আমরা দেখি, তাহলে কি দেখব, যে ক্রিয়েটিভিটি বা ইন্টেলিজেন্স, তাহলে তার একটা নিজস্ব থ্রেশহোল্ড রয়েছে, একটা, সেটাকে বলা হয় যে থ্রেশহোল্ড হাইপোথিসিস, অর্থাৎ সে কতটা পর্যন্ত তার বুদ্ধিমত্তার ব্যবহার করতে পারে, বা কোনটা বুদ্ধিমত্তা বা সৃজনশীলতা কোনটা আলাদা। তাহলে সেটাও কিন্তু দেখতে গেলে আমরা গিলফার্ডের যে রিসার্চের কথা উল্লেখ করব, এবং সেখানে 1967-এ তিনি বলেছেন যে এই সৃজন অ্যাভারেজ যে ইন্টেলিজেন্স, সেটা কিন্তু অবশ্যই দরকার, যে কোন রকম ভালো বা হাই লেভেল ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার জন্য। এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমেও তিনি সেটা প্রকাশ করেছেন, এবং সেখানে একটা থ্রেশহোল্ড বা হাইপোথিসিসের কথা উল্লেখ করেছেন, এবং বলেছেন যে কিভাবে এই বুদ্ধিমত্তা সৃজনশীলতার সঙ্গে একত্রে কাজ করছে। সেখানে স্টার্নবার্গ বা ওহেরা 2000 সালে তারা চারটে ভাবে এই রিলেশনশিপ বা সম্পর্ককে বুঝিয়েছেন। কিসের সম্পর্ক? সেটা হচ্ছে যে সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার সম্পর্ক। তাহলে সেটা একটা সুন্দরভাবে ডায়াগ্রামের সাহায্যে সেটা বোঝানো হয়েছে, এবং সেখানে প্রথম একটি গোলাকার দেওয়া রয়েছে, সেখানে হচ্ছে যে ক্রিয়েটিভিটি অ্যাজ আ পার্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ যদি ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাকে আমরা ধরি, তাহলে বুদ্ধিমত্তার মধ্যেই কিন্তু এই সৃজনশীলতার স্থান, অর্থাৎ তার মধ্যেই এই ক্রিয়েটিভিটি অবস্থিত। দ্বিতীয়টা হচ্ছে আরেকটি গোলাকার, যেখানে ইন্টেলিজেন্স অ্যাজ আ পার্ট অফ ক্রিয়েটিভিটি বলা হয়েছে, অর্থাৎ পুরোটা যদি ক্রিয়েটিভিটি ধরি গোলাকার অংশ, তাহলে তার মধ্যেই কিন্তু বুদ্ধিমত্তার স্থান। তাহলে সেখানেও একটা রিলেশনশিপ কিন্তু বোঝাবার চেষ্টা করা হয়েছে। এবং 3 নম্বর ভাবে বোঝানো হয়েছে যে দুটো গোলাকার অংশ, তার একদিকে হচ্ছে ইন্টেলিজেন্স এবং আরেক দিকে হচ্ছে ক্রিয়েটিভিটি, অর্থাৎ দুজনে দুটো জিনিস হচ্ছে স্বতন্ত্র, দুজনেরই প্রয়োজন একইভাবে সমানভাবে উল্লেখযোগ্য। এবং তারপরে আসছে আরেকটা রিলেশনশিপ বা সম্পর্কের যে একটা ছবি দেওয়া আছে, সেখানে বলা যে ক্রিয়েটিভিটি আর ইন্টেলিজেন্স কিন্তু আইডেন্টিক্যাল সেট, তার মানে একই রকম ভাবে এই ক্রিয়েটিভিটি বা ইন্টেলিজেন্সকে দেখা হয় বা ধরা হয়। এবং আরেকটা জায়গা আছে যে এটা হচ্ছে একটা ওভারল্যাপিং কনস্ট্রাক্ট, অর্থাৎ কিছুটা ক্রিয়েটিভিটি এবং কিছুটা ইন্টেলিজেন্স কিন্তু একের ওপরে আরেক উঠে আছে, ওভারল্যাপ করে রয়েছে। এবং একেবারে শেষ যে রিলেশনশিপটাকে বোঝানো হয়েছে, সেখানে বলা রয়েছে যে ক্রিয়েটিভিটি আর ইন্টেলিজেন্স কিন্তু হচ্ছে কমপ্লিটলি আনরিলেটেড সেট, অর্থাৎ একের সঙ্গে আরেকের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। একটা যদি গোলাকার হয় তাহলে আরেকটা চৌকো, তাহলে সেটা কোনোভাবেই মিল নেই। তাহলে এইভাবে এই রিলেশনশিপ কিসের না, সৃজনশীলতার সঙ্গে বুদ্ধিমত্তার যে রিলেশনশিপ বা সম্পর্ক, এইভাবে প্রকাশ করা হয়েছে। তারপর আসবো যে ক্রিয়েটিভিটির সাথে পার্সোনালিটির যে অর্থাৎ ব্যক্তিত্বর কোথায় সম্পর্ক, সেটা উল্লেখ করব। এবং সেখানে উল্লেখ করতে গিয়ে বলতে হবে যে প্রথম বলা হচ্ছে তার ভার্বাল ফ্লুয়েন্সিটা কতটা, সে কতটা ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারে কথার মাধ্যমে, সেটা। দ্বিতীয়ত হচ্ছে তার ভ্যালিউজ, ওন ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোনমি, অর্থাৎ সে কতটা স্বাধীনভাবে তার নিজের শক্তিকে সে কাজে লাগাতে পারছে, নিজের যে কিছু মান আছে সেগুলো কিভাবে সে কাজে লাগাতে পারছে। তারপর হচ্ছে এনজয় বা তার যে আনন্দ, যে কাজটা শেষ করবার বা জানার পিছনে যে আনন্দ, বুদ্ধিমত্তার কাজে লাগিয়ে যে কাজে অগ্রসর হওয়ার যে আনন্দ, সেইটা। এবং তারপর আসছে যে হ্যাজ ওয়াইড ভ্যারাইটি অফ ইন্টারেস্ট, এবং তার কাজটা শেষ করার পিছনে যে একটা অসীম আগ্রহ, সেই আগ্রহ কিন্তু অবশ্যই সমানভাবে কাজে লাগানো হচ্ছে। এবং তারপর আসছে আনকনভেনশনাল থিঙ্কিং আর অ্যাস্থেটিক ভ্যালু বা নান্দনিক মান, এবং তারপরে আসছে সাহসিকতা অর্থাৎ কারেজিয়াসনেস।
সেটাও কিন্তু কাজটা যে নিজে সম্পন্ন করব নিজের বুদ্ধি দিয়ে, নিজের ইনসাইট বা কিছু ভিতরের কিছু আইডিয়া বা জ্ঞান, সেটাকে কাজে লাগিয়ে কাজটাকে চ্যালেঞ্জের সঙ্গে যে কোনো রকম রিস্ক বা সাহসিকতা প্রকাশ দেখিয়ে সেই কাজটা করব, এটাই হচ্ছে তার ব্যক্তিত্বের একটা মূল জায়গা। তাহলে এক হলো বুদ্ধিমত্তা, দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিত্ব, এবং তারপর এরম ভাবে মোটিভেশনও কাজে লাগানো হচ্ছে। সেটাও কিভাবে হচ্ছে, এর অনেক রকম উদাহরণ আমরা দেখতে পাই। যেমন আরেকটি ক্রিয়েটিভিটির যে ইন্টেলিজেন্সের যে রিসার্চ হয়েছিল, এটা 1981-এ, তার সেখানে বলা রয়েছে যে নন ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়ালদের কিন্তু তাদের কিছু পার্সোনালিটি ট্রেট কিন্তু আলাদা হয়। এবং অবশ্যই যে ক্রিয়েটিভিটির যে দিকগুলো আমরা মেনশন করেছি বা বলেছি, যেমন ফ্লুয়েন্সি, প্রিপারেশন, সেগুলোরও কিন্তু সমানভাবে উল্লেখ করা আছে। এরপর আসছি অ্যাসেসমেন্ট অফ ক্রিয়েটিভিটি। এই অ্যাসেসমেন্ট অর্থাৎ তার মূল্যায়ন করা। এবার সৃজনশীলতার মূল্যায়ন কিভাবে সম্ভব হবে, সেটারও কিন্তু কিছু পদ্ধতি এখানে বলা রয়েছে। যেরকম গিলফোর্ডের কিছু রিসার্চ ওয়ার্ক 1967-এ করা রয়েছে, সেখানে ডিপিটি বা ডাইভার্জেন্ট প্রোডাকশন টেস্ট বলা হয়েছে। সেখানে বা তার নির্দিষ্ট এই টেস্টের মধ্যে কিছু আইটেম রয়েছে, বা মেডরিক মেড্রিক্সের 1967-এ রিমোট অ্যাসোসিয়েট টেস্ট বলে আরেকটি খুব গুরুত্বপূর্ণ, সেটাকে আরএটি র্যাট বলা হয়, সেই টেস্টের মাধ্যমেও কিন্তু এই সৃজনশীলতার পরীক্ষা অবশ্যই সম্ভব। তাহলে এই ডাইভার্জেন্ট প্রোডাকশন টেস্ট, যেটা কিন্তু গিলফোর্ড দিয়েছেন, যেটা তার বুদ্ধিমত্তার যে তত্ত্ব বা থিওরি সেখানে তিনি প্রকাশ করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে কিভাবে সৃজনশীলতাও কিন্তু এই বুদ্ধিমত্তার সঙ্গে একইভাবে কাজে লাগানো যাচ্ছে। তাহলে এই ডাইভার্জেন্ট থিঙ্কিং অর্থাৎ বিভিন্ন ভাবে কাজগুলোকে একত্রে আনা, বা কোন ভাবে কাজগুলোকে বিভিন্ন, অর্থাৎ যদি আমি বলি একটা উদাহরণ, যে যেমন একটা কাপকে আমরা কত ভাবে ব্যবহার করতে পারি। একটা কাপে আমরা চা খেতে পারি, একটা কাপে কিছু তরল পদার্থকে আমরা রেখে দিতে পারি, বা একটা কাপকে কাগজ উড়ে যাচ্ছে হাওয়াতে চাপা দেওয়ার জন্যও ব্যবহার করতে পারি। তাহলে এটা আমার নিজস্ব একটা বিভিন্ন চিন্তা শক্তি দিয়ে সেই জিনিসটার কিন্তু ব্যবহারিক দিক থেকে আমি সেটা পরিবর্তন করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা ডাইভার্জেন্ট প্রোডাকশন টেস্টের বা ডিপিটির একটা উদাহরণস্বরূপ বলতে পারি। এরকমই টেস্ট সেখানে ব্যবহার করা হয়েছে, যেখানে কিছু ফিগার দেওয়া রয়েছে, এবং যার উপর সেই পরীক্ষাটা করা হচ্ছে তার বিভিন্ন রকম ডাইভার্জেন্ট যে আইডিয়া সেগুলোকে দেখা হচ্ছে বা ধরা হচ্ছে, তার মধ্যে তার সৃজনশীলতা কতটা বেশি কতটা কম সেটা দেখা হচ্ছে। তারপর আসছে যে টরেন্স টেস্ট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, যেটা হচ্ছে ক্যাপিটাল TCT বলা হয়, সেটাও কিন্তু এই সৃজনশীলতার একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এবং তার মাধ্যমে সেটা কিন্তু ভার্বাল টেস্ট হিসেবেই সেটা খুব খ্যাত, অর্থাৎ সেটা কথা বলে সেই কাজটা করানো হয়, যেখানে কিছু ছবি দেখানো হয় এবং সেই ছবি দেখিয়ে তার সেই ব্যক্তির কিছু চিন্তা শক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে। এবং ব্যাকার মেরি টেস্ট, সেটাও এই টরেন্স টেস্ট অফ ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ থিঙ্কিং এর একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আরো কিছু সাব টেস্ট বা ছোট ছোট কিছু টেস্ট রয়েছে। কি কি? এক হচ্ছে দ্য কনসিকুয়েন্সেস টেস্ট, দ্বিতীয়ত হচ্ছে আনইউজুয়াল টেস্ট, আরেক হচ্ছে সিমিলারিটি টেস্ট, আর চতুর্থ হচ্ছে যে দ্য প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট টেস্ট। অর্থাৎ এই প্রত্যেক কটা বলি এর মানে হচ্ছে যে কনসিকুয়েন্স কোন সময় কিভাবে সেই টেস্টটা করা যেতে পারে, তার কিছু আলাদা যে সময়কে ভাগ করে দেওয়া, সেটা কনসিকুয়েন্সেস টেস্ট। আনইউজুয়াল অর্থাৎ একের সাথে আরেকের অমিল, সেই জায়গাটা তুলে ধরা। সিমিলারিটি অর্থাৎ সমান বা একই রকম টেস্ট,
সেখানে দেওয়া হয়েছে, এবং প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট টেস্ট হচ্ছে সেই কাজটা আরো ভালোভাবে করবার পিছনে যে পদ্ধতিকে ব্যবহার করা হয় সেটাকে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট টেস্ট হিসেবে বলা হয়েছে। তাহলে আমরা অনেকগুলো টেস্ট এখানে দেখলাম। আরেকটা ইম্পর্টেন্ট টেস্টের কথা বলি, সেটা হচ্ছে রিমোট অ্যাসোসিয়েশন টেস্ট। এই রিমোট অ্যাসোসিয়েশন টেস্টে তাহলে মেডনিক্স নানান রকম সৃজনশীলতার জায়গা প্রকাশ করেছেন, এবং তিনি নানান রকম সম্পর্কের কথা বলেছেন। কিসের সম্পর্ক? না চিন্তা শক্তি বা আইডিয়াজের সঙ্গে নিজস্ব আলাদা আলাদা ভাবে বুদ্ধিমত্তার কি কি সম্পর্ক। যেমন যদি বলি স্কোয়ার রুটের সঙ্গে কফি বা কিচেন বা রান্নাঘর এর সঙ্গে কি সম্পর্ক। তাহলে এই যে অ্যাসোসিয়েশন করে সেই ব্যক্তিকে ভাবনা চিন্তা করে একটা ইউনিক বা আলাদা একটা চিন্তা শক্তি ব্যবহার করতে হবে, সেটাই কিন্তু এই রিমোট অ্যাসোসিয়েট টেস্টের মূল তত্ত্ব। তারপর আসছে প্যাসি উষা টেস্ট অফ ক্রিয়েটিভ প্রবলেম সলভিং, যেটাকে PUTCPS বলা হয়, এবং সেটা কিন্তু প্যাসি আর উষা কুমার 1996-এ তারা এটা তৈরি করেছিলেন, এবং এটা দিয়েও কিন্তু চিলড্রেনদের বা শিশুদের তাদের যে সৃজনশীলতা, কোনো রকম প্রবলেম সলভিং সিচুয়েশনে তাদের সৃজনশীলতা, বা অ্যাডাল্টের জন্যও প্রাপ্তবয়স্কদের জন্যও কিন্তু এই ধরনের টেস্ট ব্যবহার করা হয়, যেখানে কিছু আইটেম দেওয়া থাকে, সেখানে ছবির মাধ্যমে বা ছবি এঁকে সেগুলোকে প্রকাশ করতে হয়। এরপর আসছে ওয়েজ টু এনহ্যান্স ক্রিয়েটিভিটি, কিভাবে সৃজনশীলতা আমরা বাড়াতে সক্ষম হব। এখানে প্রথম বলবো যে টরেন্সের কথা 1965-এ বলা আছে যে বি রেসপেক্টফুল টু আনইউজুয়াল কোয়েশ্চেন, অর্থাৎ শ্রদ্ধাশীল হতে হবে। কিসের? না অস্বাভাবিক যে কিছু প্রশ্ন যদি মাথায় আসে সেটা সম্বন্ধে শ্রদ্ধাশীল হওয়া খুবই। বি রেসপেক্টফুল অফ ইমাজিনেটিভ ক্রিয়েটিভ আইডিয়াস, অর্থাৎ প্রত্যেকটা যে কল্পনাপ্রবণ যে চিন্তা তার একটা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া আমাদের অবশ্যই কর্তব্য, সেটাই কিন্তু সৃজনশীলতার মূল রাস্তা। তারপর হচ্ছে যে তার নিজস্ব যে ছাত্রছাত্রীদের নিজস্ব চিন্তা বা তার যে নিজস্ব আলাদা বা ইউনিক যে চিন্তা শক্তি, তার মান অবশ্যই দেওয়া প্রয়োজন বা ভ্যালু দেওয়া খুবই দরকার। এবং ইভ্যালুয়েশন, অর্থাৎ উইদাউট দ্য থ্রেট অফ ইভ্যালুয়েশন, অর্থাৎ সে যদি তার নিজের মতো করে সেই কাজটা সুসম্পন্ন করতে চায়, তাকে সেই মূল্যায়নের হুমকি দিলে চলবে না, বরং তাকে আরো সাহস যোগাতে হবে যাতে সেই কাজটা সে নিজের মতো করে চিন্তা শক্তি দিয়ে সম্পূর্ণ করতে পারে। তারপর আসছে যে ইভ্যালুয়েশন আর কজেস বা কনসিকুয়েন্সেস যদি তার মধ্যে সবসময় বলা হয়, তাহলে কিন্তু সে তার নিজের চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারবে না। এবং একেবারে শেষে বলবো যে সেলফ ইনিশিয়েটেড লার্নিং অ্যান্ড ইভ্যালুয়েটিং, অর্থাৎ আমাদের প্রত্যেককে যে এনকারেজ করা উচিত, বলা উচিত যে আমাদের নিজস্ব যে চিন্তা সেটা কিন্তু ফেলে দেওয়ার নয়, অর্থাৎ আমাদের চিন্তার যথেষ্ট গুরুদায়িত্ব রয়েছে যে কোনো কাজকে সম্পূর্ণ করার মাধ্যমে, অর্থাৎ নিজের জ্ঞানকে সঠিক জায়গায় কাজে লাগানো আমাদের প্রত্যেকের কর্তব্য। তারপর আমরা ক্রিয়েটোগেনিক যে সোসাইটি তার উল্লেখ করা রয়েছে, যেখানে অ্যারিটি 1976-এ তিনি একজন সাইকো অ্যানালিস্ট, তিনি বলেছেন যে আমাদের কিভাবে ক্রিয়েটিভিটিটাকে আরো বাড়িয়ে দেওয়া উচিত, সৃজনশীলতাকে বাড়িয়ে দেওয়ার জন্য এর পেছনে কি কি প্রয়োজন। এক হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ দ্য কালচার, যেটা উনি বলেছেন, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলতে পারি, তিনি কতগুলো দিকের প্রকাশ করেছেন। প্রথম বলবো তাহলে সৃজনশীলতার সমাজ সংস্কৃতিকে গঠন করা। তারপর আসছে উপস্থিতি, আমাদের উপস্থিতির প্রয়োজন, যে কোনো সৃজনশীলতা কাজে লাগাতে গেলে প্রথম হচ্ছে উপস্থিতি, দ্বিতীয়ত হচ্ছে উন্মুক্ততা, নিজের ইচ্ছে মতো যে কাজটাকে আমি ব্যবহার করব তার যদি কোনো বাধা আসে সেটাকে অতিক্রম করার ক্ষমতা আমাদের রাখতে হবে। 3 নম্বর হচ্ছে চাপ, অর্থাৎ স্ট্রেস,
মানে কোনো রকম চাপকে অতিক্রম করে আমরা সেই কাজটা যাতে সুসম্পন্ন করতে পারি তার উল্লেখ। তারপর আসছে ফ্রি অ্যাক্সেস টু কালচারাল মিডিয়া ফর অল সিটিজেন, অর্থাৎ তার যে বিনামূল্যে বা কোনো মূল্য ছাড়াই যে সেই কাজটা আমরা সুসম্পন্ন করবার পিছনে যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো যেন আমরা গুরুত্ব দিই। এবং তারপর হচ্ছে স্বাধীনতা, আমার ইচ্ছে মতো আমি কাজটাকে কতটা বাড়াবো কতটা কমাবো, এবং সেটা যাতে আমার সেই করবার ক্ষমতাটা যেন কোনো বাধা সৃষ্টি করলে চলবে না, তাহলে স্বাধীনতার প্রয়োজন। তারপর আসছে অবশ্যই টলারেন্স ফর ডাইভার্জিং ভিউজ, তাহলে এমন জায়গায় কোনো রকম অবশ্যই অনেক রকম মতবাদকে না করা চলবে না, অর্থাৎ প্রত্যেক রকম মতবাদকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং 8 নম্বর হচ্ছে যে ইন্টারাকশন অফ সিগনিফিকেন্ট পারসনস, প্রত্যেক মানুষের সেই অনুযায়ী বা সেই কাজে বিভিন্ন মতবাদ হতে পারে, তাদের গুরুত্ব দেওয়াও কিন্তু খুব জরুরি। এবং একেবারে 9 নম্বর হচ্ছে শেষ হচ্ছে যে প্রমোশন অফ ইনসেনটিভস এন্ড অ্যাওয়ার্ডস, তাহলে তার নিজের সৃজনশীলতা দিয়ে যদি সে কাজটা সম্পূর্ণ করে তাহলে অবশ্যই তার প্রচার করা উচিত, বা কোনো প্রণোদনা বা কোনো উপহার স্বরূপ তার কাজের আরো উদ্যমকে বাড়িয়ে নিয়ে যাওয়া উচিত। তাহলে এটাই ছিল অ্যারি ট্রি 1976-এ তিনি এই কতগুলো দিকের কথা বলেছেন যার দ্বারা আমরা সৃজনশীলতাকে আরো বাড়িয়ে দিতে পারি। তাহলে এই যে ফ্যাক্টর গুলোর উল্লেখ দেখলাম যে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে এই ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, বা এই ক্রিয়েটিভিটি কিভাবে বুদ্ধিমত্তার সঙ্গে একত্র, সেখানে বলতে গিয়ে দেখলাম ইমোশনাল যে পারসেপশন, পারসেপচুয়াল যে প্রসেস, সেখানে কোনো রকম যদি বাধা থাকে সেগুলোকে অতিক্রম করে তবেই সৃজনশীলতার প্রকাশ আমরা করতে পারবো। এবং তার মেন্টাল সেটটা অবশ্যই দরকার, অর্থাৎ সে মানসিকভাবে কাজটা সম্পন্ন করার জন্য কতটা প্রস্তুত সেটা কিন্তু অবশ্যই খুব প্রয়োজন। এবং তার ফাংশনাল ফিক্সেডনেস কতটা, অর্থাৎ তার কার্যকরী স্থিরতা কতটা, সে কতটা স্থিরভাবে কাজটা সম্পন্ন করতে পারবে সেটাও কিন্তু সমানভাবে দেখাটা প্রয়োজন। এরপর আসছি এনহ্যান্সিং ক্রিয়েটিভিটি, অর্থাৎ কিভাবে বৃদ্ধি করব এই সৃজনশীলতা। এর মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে প্রিন্সিপালস ফর ফস্টারিং ক্রিয়েটিভিটি, যেখানে কিছু নির্দেশমূলক উপাদানের কথা অবশ্যই দরকার। তারপর হচ্ছে অনুকূল মনোভাবের প্রয়োজন আছে, উৎসাহ দিতে হবে যাতে তার সৃজনশীলতাটা আরো অগ্রসর হতে পারে। যোগ্যতার প্রয়োজন বা এবিলিটি, যেটার দ্বারা সে কাজটা সুসম্পন্ন করার জন্য এগোতে পারে। এবং একেবারে শেষে বলবো আকর্ষণটা করতে হবে, অর্থাৎ তার ইন্টারেস্টকে আরো বৃদ্ধি করাতে হবে, অর্থাৎ ইচ্ছা শক্তিকে আরো সুন্দরভাবে বাড়িয়ে দিতে হবে। তাহলে এখানে কিন্তু মূল আমরা দেখলাম যে ডাইভার্জেন্ট থিঙ্কিং এর কিন্তু একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, যেটা গিলফোর্ড আমাদের বলেছেন, যেখানে ফ্লুয়েন্সি, অরিজিনালিটির কথা উল্লেখ আছে। তারপর ব্রেন স্টর্মিং এর কথা, অর্থাৎ বুদ্ধিমত্তার কথা প্রকাশ আছে। উপমা দ্বারা যেটা আমরা শেষ করতে পারি, অর্থাৎ অ্যানালজিস। তারপর আসছে যে এই রূপান্তর করবার পিছনে যে পদ্ধতি, সেটা সম্বন্ধেও কিন্তু আমাদের ওয়াকিবহাল হতে হবে, তবেই কিন্তু সৃজনশীলতাতে আরো আমরা অগ্রসর হতে পারবো। সেটা হচ্ছে মেটামরফিক যে প্রসেস। এবং এর কিছু ধারা যেমন হচ্ছে সিম্বলিক অ্যানালজি, অর্থাৎ প্রতিকার স্বরূপ আমরা কিভাবে কাজটা এগোবো, তার কিছু অবজেক্টিভিটি অবশ্যই দরকার। এবং কাল্পনিক কিছু চিন্তাধারা, অর্থাৎ ফ্যান্টাসি জগতের কিছু জায়গাও কিন্তু সমানভাবে উল্লেখযোগ্য। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম, এখানেই আমাদের সৃজনশীলতার ইউনিটে শেষ হলো।